এই সরকারের ভিতরে সরকারটা যে তৈরি হইল, এইটার জন্য কি আমরা বিএনপিকেও দায়ী করতে পারি? কারণ অনেকে বলতেছেন যে সরকারের ভিতরে সরকারটা হয় বিএনপি অথবা এনসিপি, অথবা বিএনপি এনসিপি আর্মির একটা, অথবা ফাহাম আব্দুল সালাম, আপনি যদি একটু আমাকে বলেন যে সরকারের ভিতরে সরকারটা ক্ষমতায় নাই। জি, বিএনপি তো ক্ষমতায় নাই। জি, মানে এই সরকারের ভেতরে যেটা অ্যাকচুয়ালি পাওয়ার যারা শেয়ার করেন এনসিপির কয়েকজন নেতা এবং তাদের একটা প্রভাব আছে। এর বাইরে যেই প্রভাব বিএনপির কিংবা জামায়াতে ইসলামের, এটা হচ্ছে কি বিভিন্ন সময় তাদেরকে বিভিন্ন জিনিস চাওয়া হয়, মানে বিভিন্ন তাদের কিছু মতামত চাওয়া হয়, সেই মতামত তারা দেন এবং সেই মতামতের কারণে তাদের একটা প্রভাব রয়েছে। কিন্তু আপনি যদি সরকারের ডিসাইডিং ফ্যাক্টর বলেন, সেই ক্ষেত্রে তো বিএনপির কথা শোনা হয় না। বিএনপির প্রচুর কথা শোনা হয়নি এবং এটা সত্যি কথা যে বিএনপি এবং জামাত দুটো দলই এই সরকারকে, এবং এনসিপিও, তিনটা দলই এই সরকারকে সাপোর্ট করেছে। এবং আমি এটা বলবো যে বাংলাদেশের ইতিহাসে এইরকম ম্যাসিভ সাপোর্ট নিয়ে কোনো সরকার ক্ষমতায় আসে নাই এবং কোন দলই কিন্তু তাদের যে চলার পথ সেটাকে মানে খুব কঠিন করে ফেলছে না। তার একটু চাপ দেয়, কিন্তু চাপ দিয়ে আবার পেছনে চলে আসে। অ্যাবসলিউটলি। কিন্তু মানে আমাদের যাদের সঙ্গে কথা হয়, সরকারের যারা পরিচালনায় আছেন, অর্থাৎ মাঠ পর্যায়ে যারা পরিচালনা আছেন, সে ডিসি, এসপি, টিএনওরা নিজেদেরকে পরিচয় দিচ্ছেন তারা বিএনপি বা ছাত্রলীগের সাথে, ছাত্র দলের সাথে ঘনিষ্ঠ, বা ছাত্র কেউ অল্প কয়েকজন ছাত্র শিবিরের সাথে তাদের আলাপ আছে, অল্পই দু একজন। মানে আমি কিন্তু এখন দেখি সরকারের মধ্যে এনসিপিরা মোটামুটিভাবে কোন ঠাসা, যে জন্য আসলে এনসিপি এখন নিজেরাও সরকারের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে। আপনার কাছে কি মনে হয় না সরকারের ভিতরের এই সরকারটা আসলে বিএনপি বা বিএনপি ভিতরে? কারণ অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করে আপনি দেখেন যে সচিবদের মধ্যে অনেকে নিজেদের পরিচয় দিচ্ছেন যে তারা আসলে। আচ্ছা, এখানে কতগুলো রিয়ালিটির কথা আপনাকে বুঝতে হবে। রিয়ালিটি হচ্ছে যে বাংলাদেশের সরকার চালানোর যে অভিজ্ঞতা, সেটা বাংলাদেশের বিএনপি এবং আওয়ামী লীগ এই দুটো দলের ছিল এবং এই দুটো দল অন্তত 90 সাল থেকে সরকার পরিচালনা করছে। তো বাংলাদেশ খুবই পোলারাইজড একটা সমাজ। এই সমাজে হয় বিএনপি নাহলে আওয়ামী লীগ, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এবং এই রিয়ালিটির মধ্যে আসলেই তো অনেক মানুষ বিএনপির কে ভোট দিয়েছে, বিএনপির প্রতি তাদের সমর্থন আছে, কিন্তু দ্যাট ডাজন্ট নেসেসারিলি মিন যে সরকারের যে প্রজেক্ট, সরকারের যে কর্মকাণ্ড, সেই জায়গাটায় প্রভাব বিস্তার করার মতো ক্ষমতা বিএনপির আছে। আমি সেই জায়গাটা মনে করি না। কিন্তু বিএনপির অনেকেই বিএনপি পন্থী বলতে পারেন, কিংবা যাদের বিএনপির প্রতি ভোট দিবেন, এ ধরনের মানুষ তো আসবেই। মানে এটা তো অস্বাভাবিক কিছু না। ওকে, এই প্রসঙ্গে শেষ প্রশ্ন আপনার কাছে জনাব ফাহাম আব্দুল সালাম, তাহলে কি আপনি সরকারের ভিতরে সরকারটাকে কি আপনি চিনতে পারেন? এরা আসলে কারা? এরা কি একটা ক্ষমতা দখল করে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চায়, নির্বাচন না দিতে চায়, ডক্টর ইউনূসকে বেশি দিন ক্ষমতায় রাখতে চায়, এনসিপিকে ক্ষমতায় বসায় দিতে চায়? এরা কারা আসলে? মানে কারা এত? I mean, status quo people, as simple as that. Status quo as in মানে ডক্টর ইউনূসকে 5 বছর চাই পিপল। সিস্টেম থাকলে মানে বাংলাদেশের যে কোনো জায়গায় কেউ মজা পেলে থেকে যেতে চায়। এটা হচ্ছে চেয়ারের একটা মজা আছে এবং এই মজাটা আসলে খুবই আরামদায়ক এবং এই মজা যারা পায় তারা ওখান থেকে যেতে চায় না। as simple as that. আপনি কি মনে করছেন যে চেয়ারে এখন যারা আছেন তারা সবাই চেয়ারের মজাটা পেয়েছেন খুব ভালোভাবেই? পাচ্ছেন? Of course পাচ্ছেন। Absolutely. কিন্তু তারা মুখে বারবার বলছেন যে তারা আসলে ক্ষমতায় থাকতে চান না, তারা ক্ষমতায় থেকে তাদের আসলে বড় কোনো লাভ নাই, কিন্তু চেয়ারের মজাটা তারা পাচ্ছেন ভালো। হয়তো ইউনূস সাহেব চান না, কিন্তু উপদেষ্টাদের মধ্যে অনেকেই চান না। কিন্তু আমি তাদের পার্সোনাল স্ফিয়ারে অনেক কথা বলেন যেগুলো এখানে বলা যাবে না, কিন্তু এরকম অনেক কথা বলেন তারা। আমার মনে হয় যে আমরা আবার আপনার কাছে আসবো, কিন্তু আমি জনাব হান্নান মাসুদ আপনার কাছে আসতে চাই। জনাব হান্নান মাসুদ, সরকারের ভিতরে সরকার আসলে কারা? আমার বিবেচনায় সরকারের ভিতরে সরকার হচ্ছে এনসিপি, যারা হচ্ছে মানে কোনো একটা জায়গায় আর্মি, পুলিশ বা কারো কোনো আইন শৃঙ্খলা বাহিনী কোনো একটা অপারেশন চালাচ্ছে, যারা মনিটর করে ওখানে দেখতে দেখতে, কেউ বলছেন জুস খেতে খেতে, তা যারা হচ্ছে সরকারের থেকেও আমরা আসলে এনসিপি না তারা বলেন। এনসিপি আবার যখন বলে যে আমাদের আসলে চাঁদা লাগবে, যেমন ধরা যাক যে কবি ও চিন্তক ফরহাদ মাজার যে কথাটা বলতেছেন যে তারাও আসলে একই পথে হাঁটছেন, আমি তাকে কোট করতে পারি যে তারাও আসলে এনসিপি সম্পর্কে তিনি বলছেন, ফরহাদ মাজার, হ্যাঁ তারা সেটাই শিখছে পুরনো
লুটেরা মাফিয়া শ্রেণীকে আরও আনার ব্যাপারে, সেটাই শিখছে। নির্বাচনী করতে হবে, ওরাও ঠিকই চাঁদা চাইতেছে, বড় বড় হাউসের কাছে যাচ্ছে 2 কোটি টাকা 5 কোটি টাকা। জনাব হান্নান মাসুদ, আপনি অনেক জনপ্রিয় একজন নেতা, কিন্তু আপনার বিরুদ্ধেও, না আমি এটা বিরুদ্ধে বলবো না, আপনার পক্ষে এই কথা শোনা যাচ্ছে যে আপনি বড় বড় হাউসকে চাঁদার কথা বলেন, কিন্তু সেইটা আপনি পরে বলেন সরকারের ভিতরে সরকার কারা, এটা যদি আপনি একটু আমাদের বলতেন যে এইটা কারা, হু আর দে? না, এই কথাটা সরকারের ভিতর আরো কয়েকটা সরকারের ভর কেন্দ্র তৈরি হয়েছে। এই বিষয়টা নিয়ে হয়তো আমার মনে হয় সেকেন্ড শো আপনার এখানে যেটা করছিলাম সেখানে কথা হয়েছিল। হুম হুম আমি আমার দৃষ্টিকোণ থেকে দেখি যে এই সরকার সবচেয়ে দুর্বল হওয়ার কারণ হচ্ছে সরকারের কোনো ধরনের একক ভর কেন্দ্র নেই। সরকারকে তার যে কোনো পরিস্থিতি সামাল দিতে হলে হয় বিএনপি কে লাগে, না হয় এনসিপি কে লাগে, না হয় জামাতকে লাগে। যার পরবর্তীতে তৃণমূলের প্রতিটি ক্ষেত্রে প্রশাসন আসলে কাদের সাথে সমন্বয় করবে, কতটুকু কি করবে, এতটুকুনো প্রশাসন বুঝতে পারে না। আপনার জনগণের সাপোর্ট ছাড়া সরকার শুধুমাত্র পুলিশ প্রশাসন দিয়ে কিংবা হচ্ছে শুধুমাত্র অন্যান্য প্রশাসন দিয়ে সরকার তৃণমূলে পৌঁছাতে পারে না। হুম হুম যার কারণে প্রশাসন চিন্তা করে যে হচ্ছে পরবর্তীতে তাকে কার দাস হয়ে টিকে থাকতে হবে। হুম বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থার যে ব্রিটিশ আমল থেকে আপনার যে প্রশাসনিক ব্যবস্থা গড়ে উঠেছে, আমি আজকে সন্ধ্যার পর থেকে ফাহাম ভাইয়ের ভিডিও গুলো দেখতেছিলাম যে ভাইয়েরও অনেকগুলো ভিডিও আছে যে হচ্ছে ব্রিটিশ থেকে যে হচ্ছে প্রশাসনিক ব্যবস্থা তৈরি হয়েছে সেই ব্যবস্থাটা মূলত সবসময় সরকারের দাস হয়ে গড়ে ওঠার আহ আহ, দাস হয়ে থাকার মানসিকতাই জন্ম দিয়েছে। যার কারণে এখন যারা আছে তাদের মধ্যে বিরাট একটা অংশ, যে কথাটা ফাহাম ভাইয়ের কথাই এসেছে হুম আপনার কথাই এসেছে, যে হুম বিরাট একটা অংশ চিন্তা করছে যে বিএনপি ক্ষমতায় আসতে পারে, সুতরাং বিএনপির বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া যাবে না। হুম আবার তৃণমূলে সরকারি ব্যবস্থাটা তো হচ্ছে শুধুমাত্র ডক্টর ইউনূস এবং হচ্ছে 22 জন 23 জন উপদেষ্টা না, সরকারি ব্যবস্থাটা তৃণমূল পর্যন্ত পৌঁছে দিচ্ছে যারা, তারা সেখানে প্রত্যেকে চতুর্মুখী চাপের মুখে থাকে। আমি বলছি এই চাপটা সবচাইতে বেশি আসছে বড় দল হিসেবে, প্রভাবশালী দল হিসেবে বিএনপি থেকে, তারপরে জামাত থেকে, তারপরে হয়তো ছোট দল হিসেবে বিভিন্ন ক্ষেত্রে এনসিপি থেকেও আসে। যার কারণে প্রশাসনের নিম্ন স্তরের প্রশাসনিক আহ, আমরা স্তরগুলা আমরা খাপ জনাব খাইতে হান্নান পারে মাসুদ, না। জনাব হান্নান মাসুদ, আপনি খুব এবং গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমরা একটু একটু আস্তে আস্তে যাই। আপনি যে সরকারকে দুর্বল সরকার বললেন, এই দুর্বলতাটা আপনি কি অন্য কোনো সরকারের সাথে তুলনায় দুর্বল বলতেছেন, নাকি এই সরকারকে আলাদা করেই আপনি দুর্বল বলতেছেন? ধরা যাক আমি সর্বশেষ হাসিনা সরকারের চেয়ে কি এই সরকার দুর্বল? আমি এই সরকারকে আমি কোন সরকারের সাথে তুলনা করতে চাচ্ছি না। আচ্ছা। কারণ বাংলাদেশে এখন পর্যন্ত এইরকম কোন সরকার বাংলাদেশের ইতিহাসে বা হচ্ছে এই উপমহাদেশের ইতিহাসে হুম এইভাবে তৈরি হয়নি। যেটা 1/11 সময় তৈরি হয়েছে সেটা জনসমর্থন নিয়ে তৈরি হয়নি। হুম বা এই সরকারটা এখন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিতেছে এটা বাংলাদেশের 90 ভাগেরও বেশি শতাংশ আপনার সকল দল মতের মানুষের সমর্থন নিয়ে তৈরি হয়েছে। এই গভর্নমেন্টের যে রকম স্টেমিনা থাকা দরকার ছিল, যে পরিমাণ প্রভাব থাকার কথা ছিল, এই গভর্নমেন্ট নিজের ক্ষমতাটাকে সবসময় বিভিন্ন দলের মধ্যে বিলিয়ে দিয়েছে। এই সরকার ভিসি নিয়োগের ক্ষেত্রে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। ভালো শিক্ষাবিদদেরকে খুঁজে এনে, প্রশাসনিক দক্ষতা সম্পন্ন ব্যক্তিদের খুঁজে এনে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ভিসি হিসেবে বসানো দরকার ছিল। কিন্তু প্রথম ধাপে শিক্ষা উপদেষ্টা চিন্তা করলো জনাব যাচ্ছে না, জনাব আমি মাসুদ, খুঁজে নিই জনাব মাসুদ, বিএনপির এই ভারপ্রাপ্ত সরকার, মহাসচিবকে, জনাব মাসুদ, বিএনপির মহাসচিবকে জনাব জিজ্ঞাসা মাসুদ, করি। জনাব আমি মাসুদ, আমি একটু শেষ করি। আমি জি। বলছি যে হচ্ছে সরকারই তাদের ক্ষমতাটাকে বিলিয়ে দিয়েছে। তারা নিজের হাতে যে ক্ষমতা, যে পাওয়ারটা রেখে দেশটাকে একটা সুন্দরভাবে গুছানোর কথা ছিল, তারা এটা কিছু অংশ, একটা বিরাট অংশ বিএনপির হাতে ছেড়ে দিয়েছে, একটা অংশ জামাতের হাতে ছেড়ে দিয়েছে, আর সর্বশেষ কিছু অংশ আবার এনসিপি হাতেও ছেড়ে দিয়েছে। ওকে। যার কারণে সরকার নিজে তেমন পরিমাণ কোনো ধরনের ক্ষমতা হোল্ড করে না। এবং হচ্ছে সরকারকে সব সময় একটা মুখাপেক্ষি হয়ে থাকতে হয়। আপনার একটা উপজেলা কিংবা ইউনিয়ন পর্যায়ের কোন একটা নেতাকে অ্যারেস্ট করতে হলে সরকারের পক্ষ থেকে চাঁদাবাজির জন্য হোক বা অন্য কোনো বড় অভিযোগে হোক জনাব হান্নান অ্যারেস্ট করতে মাসুদ, হলে সরকারকে অনুমতি নিতে হচ্ছে সেই দলের থেকে, দলের পক্ষ রাইট থেকে। এই রাইট রাইট। ধরনের একটা আমরা অবস্থা আমরা তৈরি একটু হয়েছে। আমাদের আমাদের সময় আছে, আমরা একটু ধারাবাহিকভাবে যাই। আপনি বলছিলেন যে 90 ভাগ মানুষের সমর্থন নিয়ে সরকার এসেছে। আপনার এই দাবিটা কি ঠিক? আসলে 90 ভাগ মানুষের সমর্থন নিয়ে কি এই সরকার আসলে এসেছে? 90 ভাগ মানুষের সমর্থন ছিল শেখ হাসিনাকে ক্ষমতা থেকে তাড়ানোর ব্যাপারে, কিন্তু এই সরকার গঠনের ব্যাপারে কি 90 ভাগ মানুষের সমর্থন ছিল? এই সরকার প্রধানও কিন্তু এটি বলছেন না। এই সরকার প্রধান বলছেন কিন্তু আপনারা তাকে নিয়োগ দিয়েছেন। দেখেন, এটি কি এই পরিষ্কার সরকারের করবেন? 90 ভাগ মানুষ শেখ হাসিনাকে তাড়ানোর ক্ষেত্রে
যাদের উপর ভরসা টরসা রেখেছিল, বিশ্বাস রেখেছিল, তারাই কিন্তু হচ্ছে এই সরকার নিয়োগের ক্ষেত্রে ভূমিকা রাখছে। অ্যাবসলিউটলি। এই ক্ষেত্রে শুধুমাত্র আমরাই না, পাশাপাশি পলিটিক্যাল পার্টিগুলো। আপনার তখন এই যে পরবর্তী 2 মাস 3 মাসে এই সরকারকে নিয়ে কোনো পলিটিক্যাল পার্টি বলেন বা কোনো বিশিষ্ট ব্যক্তিবর্গ বলেন, তেমন কোনো কোশ্চানই তোলে নাই যে হচ্ছে এই সরকারকে সমর্থন দিচ্ছে না। রাইট। পরবর্তীতে সরকারের কর্মকাণ্ডের কারণেই সরকার সে 90% সমর্থন থেকে নিচের দিকে নামতে যাচ্ছে। কারণ অ্যাবসলিউটলি। সরকার নিজে অ্যাবসলিউটলি, আপনি এই কথাটা একদম ঠিক কথা বলছেন এবং